নতুন বছর মানেই নতুন উদ্যমে পথ চলা, নতুন স্বপ্ন নিয়ে একটু ভালোভাবে সুস্থ হয়ে বাঁচার চেষ্টা। নতুন বছরে আর সব কিছুর সাথে সুস্থ থাকুক আপনার প্রতিটি ক্ষণ, এই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের সকাল 24। শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 18 পৌষ 1431 বঙ্গাব্দ এবং 2 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। দর্শক, নতুন বছরে সুস্থভাবে নতুন স্বপ্ন নতুনভাবে বাঁচার জন্য সুস্থ থাকা আমাদের জন্য খুব জরুরি। তাই আপনাদের জন্য আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি প্রাত্যহিক জীবনে শরীরচর্চা। আর সেই বিষয়টি নিয়ে আমাদের জানানোর জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে প্রফেসর, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর অনুপম হোসেন। আমন্ত্রণ অনুপম হোসেন আপনাকে। আপনি আছেন পাবলিক হেলথে এবং শরীরচর্চা বিষয়ের উপরে। আমাদের প্রাত্যহিক জীবনে এই সুস্থ থাকাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, আর সেটির জন্য প্রাত্যহিক জীবনে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি নতুন বছরে? শিওরলি, প্রথমেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, আপনাকেও, চ্যানেল 24-এর সবাইকে এবং সেই সাথে যারা দর্শক শুনছেন সবাইকে। ইনফ্যাক্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই চিন্তা করেন যে আমি সুস্থ থাকব, অনেকেই চিন্তা করেন আমি ফিট থাকব, কিন্তু যখনই মনে হয় যে আমি ফিট থাকব, ফিট হতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে, যে কাজগুলি আমাদের করতে হবে সেই কাজগুলি করার কথা যখন চিন্তা হয়, অনেকেই মনে করেন কাল থেকে হাঁটা শুরু করব। সেই কাল আর আমাদের আসে না। তো আমরা নতুন বছরে যদি প্ল্যান করি যে আমরা সুস্থ থাকব, সেই প্ল্যানটি আমরা যেন রাখি, এবং সেই জন্য আজকে আমরা কথা বলবো যে ব্যাপারটি কিন্তু খুব ইজি, যে আপনার একজোড়া কেটস আপনাকে অনেক হেল্প করতে পারে। আপনি চিন্তাও করতে পারবেন না যে আমরা পৃথিবীতে কমিউনিকেবল ডিজিজ নিয়ে অনেক কথা বলি। করোনা নিয়ে অনেক আলোচনা হয়েছে, করোনা যখন হয়েছে সবাই করোনা নিয়ে কথা বলেছে, কিন্তু আমরা জানি বিজ্ঞানীরা আবিষ্কার করছেন যে আজকে করোনা, কিছু বছর পরে হয়তো অন্য কোনো রোগ আসবে যেটাতে অনেক মানুষ মারা যেতে পারে। সো এইসব রোগের এগেনস্টে যদি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাই, আমরা যদি নন কমিউনিকেবল ডিজিজকে প্রিভেন্ট করতে চাই, লাইক ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ফিউ টাইপস অফ ক্যান্সার, সিওপিডি, অ্যাজমা, তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটির সবচাইতে সহজ ফরম্যাট হলো হাঁটাহাঁটি। আমরা এই হাঁটাহাঁটি নিয়েই কাজ করি। আমি নিজে নিয়মিত হাঁটি, ডাক্তার হবার আগে থেকেই আমি হাঁটি, এবং আমার তো মনে হয় গত 27 বছর ডাক্তার হয়েছি, একটি দিনও বাদ যায়নি যে হাঁটাহাঁটি করেছি, মানে করিনি, হাঁটাহাঁটি করেছি। এবং সেই কারণে আমি অ্যাডভোকেসি করি হাঁটাহাঁটির পক্ষে, এবং আমি বিশ্বাস করি হাঁটাহাঁটি মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সাথে যদি একটু ডায়েট কন্ট্রোল করা যায়, পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলা যায়, এবং ঘুম 7 থেকে 8 ঘন্টার ঘুম, এটি আপনার জন্য টনিকের মতো কাজ করতে পারে, আপনার লং লাইফ এনশিওর করতে পারে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার আয়ু নির্ধারণ করে রেখেছেন, কিন্তু আমরা যদি চাই আমরা যেটুকু বাঁচবো সেটুকু অ্যাক্টিভ লাইফ লিড করতে চাই, তাহলে আমাদের এই 3টি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে আমরা যারা কর্মজীবী আছি, আমাদের জন্য তো সময়টা বের করা এটার জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ, আমরা ঠিক কিভাবে অল্প সময়ের মধ্যে কখন এই ব্যাপারগুলো ম্যানেজ করতে পারি, বা ঠিক কতটুকু পরিমাণে, মানে অ্যাটলিস্ট কতটুকু পরিমাণে শরীরচর্চা আমাদের করতে হবে? আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, এবং এই প্রশ্নটি আমি সবসময় ফেস করি যে কতটুকু করব, সময় তো বের করতে পারছি না। আমি একটি একদম স্ট্রেইট কথা বলতে চাই, সেটি হলো সারাদিনে 24 ঘন্টা আপনি যদি নিজের সুস্থতার জন্য 1 ঘন্টা সময় বের করতে না পারেন, তাহলে ইউ আর চিটিং টু ইয়োরসেলফ। আপনি একদম চিট করছেন আপনার সাথে। আপনি ধরে নেন আপনাকে 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টা পরিমাণ আপনার নিজের জন্য ব্যয় করতে হবে। কি করবেন? আপনি 40 মিনিটস হাঁটতে পারেন, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। আপনি বলতে পারবেন যে আপনার বাসার পাশে পার্ক নেই, কোনো সমস্যা নেই,
আপনার ওয়ার্ক প্লেসে আপনি হাঁটাহাঁটি করেন, আপনি যেখানে কাজ করছেন, ধরেন টেলিভিশনে কাজ করছেন, টেলিভিশনের করিডোর আছে, সামনে একটু স্পেস আছে, আপনি প্রতি ঘন্টায় 5 মিনিট করে হাঁটেন। 8 ঘন্টা কাজ করছেন, ৫টা 40 মিনিট আপনার হাঁটা শেষ হয়ে গেল। আপনি কোনো কলেজে চাকরি করছেন অথবা কোনো স্কুলে চাকরি করছেন, প্রতিটা ক্লাসের পরে আপনি 5 মিনিট করে হেঁটে ফেলুন, আপনার অন্যান্য শিক্ষককে একটু হ্যালো বলুন হাঁটতে হাঁটতে। মানে একটু একটু করে হাঁটলেই ইটস লাইক ব্যাংক অ্যাকাউন্ট। আপনার ডেইলি হয়তো 1 ঘন্টা হাঁটার দরকার, 60 মিনিটস বা 40 মিনিটস হাঁটা দরকার। আপনি সকালে ব্রেকফাস্টের পর আপনি 10 মিনিট হেঁটে ফেললেন, এই 10 মিনিট আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেল। তারপরে আপনি দুপুরের আগে মনে করলেন আরেকটু হাঁটতে পারবেন 5 মিনিট আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো। 2 ঘন্টার মাঝে আপনি ফিল করলেন যে আরও 5 মিনিট হাঁটতে পারলেন, এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো। দিস ইজ হাউ আমরা হাঁটতে পারি। এবং কত মিনিট আমি সাজেস্ট করব ব্যক্তিগতভাবে 40 মিনিট থেকে 1 ঘন্টা, 60 মিনিটস, এটা খুবই ভালো। এবং এটা আপনি ভেঙে ভেঙে হাঁটতে পারেন। ইভেন ঘরের মাঝে যারা বয়স্ক আছেন তারা যদি ফিল করেন যে না আমি তো 5 মিনিট করে হাঁটতে পারি না, 2 মিনিট করে হাঁটেন। এই হাঁটার সময়টা কি অ্যাডাল্ট বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য কি সেম হবে? অ্যাবসলিউটলি। আমরা বাচ্চাদেরকে দেখি, মেইনলি বাচ্চারা এত বেশি ব্যস্ত এখন ল্যাপটপ কম্পিউটার নিয়ে। ইভেন ছোট ছোট বাচ্চারা যারা কেবল হাঁটাহাঁটি শিখছে, তাদের সামনে মা বা বাবা ট্যাব সেট করে দেয় অথবা ল্যাপটপ সেট করে দেয়, তারা সেটা দেখে এবং খায়। তাদের জন্য হাঁটাহাঁটি দৌড়ানো অনেক গুরুত্বপূর্ণ। এবং আই ডু স্ট্রংলি বিলিভ যাদের বাচ্চা রয়েছে, এখানে অনেকেই দেখবেন যাদের বাচ্চা রয়েছে, তারা যদি বাচ্চাকে একটু হাত ধরে পার্কে নিয়ে যান। অনেকে বলবেন আমার বাসার পাশে পার্ক নেই, কিন্তু ফুটপাথ রয়েছে। যেমন আমার একটি গবেষণা রয়েছে, সেটি হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চারপাশে প্রশস্ত ফুটপাথ রয়েছে। আপনার ওখানে হয়তো কোনো পার্ক নেই, মোহাম্মদপুরে হয়তো বড় কোনো পার্ক নেই, আপনি ইচ্ছে করলেই ওই ফুটপাথটি ব্যবহার করতে পারেন, আপনার বাচ্চাকে নিয়ে আপনি হাঁটতে পারেন। এবং সকালে যেতে পারেন, দুপুরে যেতে পারেন, বিকেলে যেতে পারেন, সন্ধ্যায় যেতে পারেন, রাত্রে হাঁটতে পারেন। মানে এর আগের প্রশ্নের উত্তরে একটু যোগ করি, সেটি হলো আমাদের লাইফস্টাইলে অনেকেই মনে করেন যে সকালে হাঁটতে হবে। মর্নিং ওয়াকটা কিভাবে যেন বাঙালির ডিকশনারিতে ঢুকে গেছে। নট ট্রু অলওয়েজ। যারা সকালে হাঁটতে পারেন ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন তো শীতের দিন, এবং যাদের একটু বয়স হয়ে গেছে, যারা 50 ক্রস করে গেছেন, 45 ক্রস করে গেছেন, তাদের জন্য সকালে না হাঁটাই ভালো। তাদের জন্য বিকেলে আপনাদের কাজ শেষ করে বিকেলে বা সন্ধ্যায় পার্কে ঢুকে পড়েন, আপনার মনের মতো আপনি 1 ঘন্টা সময় কাটেন, একটু হাঁটেন, একটু গুনগুন করে গান গান, তারপর দেখবেন একটু রিজুভিনেটেড অবস্থায় আপনি বাসায় ফিরতে পারেন। এই যে হাঁটাহাঁটি বয়স্ক মানুষের জন্য বা শিশুদের জন্য এই ওয়েদারে, তো এটা কি আমরা ঘরে বসে শরীরচর্চার মাধ্যমেও কি করতে পারি? যে হাঁটাহাঁটিটাকে মানে হয়তো হাঁটতে পাচ্ছি না, সেই সময়টা দিতে পারছি না, বা শীত বেশি পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি ঘরে বসে আমরা কোনো শরীরচর্চার মাধ্যমে সেটাকে পূরণ করে নিতে পারি? অ্যাবসলিউটলি ইউ ক্যান। আপনার মুভমেন্টটা অনেক জরুরি আসলে। বলা হয় যে একটা লোহাকে ফেলে রাখলে কিন্তু মরিচা ধরে যায়। সো আপনার শরীরকে আপনি যদি ফেলে রাখেন, এটা মরিচা ধরতে বাধ্য। সো আপনি যখন ফিল করছেন যে আপনি হাঁটতে পারছেন না, বাইরে যেয়ে হাঁটতে পারছেন না, আপনি ঘরের মাঝেই হাঁটাহাঁটি করতে পারেন। ঘরের মাঝে যতটুকু স্পেস পাচ্ছেন হাঁটাহাঁটি করতে পারেন। এটাকে যদি আপনি ওয়ার্ম আপ ধরে নেন, তারপর আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। আমরা ছোটোবেলায় স্কুলে যে এক্সারসাইজগুলি করতাম, হাত ওঠানো, মাথার উপরে হাত ওঠানো, তারপরে হাত দিয়ে পা ধরার চেষ্টা করা, এই যে এক্সারসাইজগুলো, যোগা করতে পারেন আপনি, ব্যায়ামগুলো, সেগুলো আপনাকে অনেক হেল্প করবে। আচ্ছা, এই ব্যায়ামগুলো ঠিক কি পরিমাণে আমাদের করতে হবে? এটা ওই যে বললাম যে ঘড়ি ধরে আপনি যদি ফিল করেন 30 মিনিটস করলেন, ব্যাংক অ্যাকাউন্টের মতো জমা একটু একটু করে করলেন, 5 মিনিট করলেন সকালে বা 10 মিনিট করলেন সকালে, বিকেলে কিছুটা করলেন, রাতে ঘুমাবার আগে কিছু সময় হাঁটলেন। সো দেখবেন যে আপনি অনেক ঝরঝরে ফিল করবেন, আপনার শরীর মন অনেক চাঙ্গা হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করতে পারবেন, এবং আপনার মুড সুইং, আপনি দেখবেন
ইদানিং আমাদের শহুরে মানুষগুলোর মুড সুইং হয়, এই ভালো লাগছে তো এই খারাপ লাগছে। সো এই যে মুড সুইং, এটা প্রিভেন্ট করে হাঁটাহাঁটি কিংবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, পাশাপাশি কনফিডেন্স বাড়ায় আপনার, পাশাপাশি আপনার কমিটমেন্ট বাড়ায়, কাজের প্রতি কমিটমেন্ট বাড়ায়। এবং একটা গবেষণায় দেখা গেছে যে বাচ্চারা লো ইন্টেন্সিটি এক্সারসাইজ করে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাইক হাঁটাহাঁটি করে, তাদের টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো হয়, তাদের ম্যাথামেটিক্স পারফরমেন্স অনেক ভালো হয়, তাদের আইকিউ শার্প হয়, তাদের টাইম ম্যানেজমেন্ট যেহেতু ভালো, তাদের পড়াশোনায়ও তারা ভালো হয়, এবং আলটিমেটলি তাদের মাঝে আত্মহত্যা করার প্রবণতা একদম জিরোতে চলে যায়। এখন কিন্তু ইয়াং জেনারেশনের মাঝে কিছুটা হলেও ডিপ্রেশন এবং আত্মহত্যা করার প্রবণতা বেড়েছে। এটা আমরা প্রায়ই শুনতে পাই। সো সেই জায়গা থেকে বের করে আনার জন্য আমার মনে হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমার মনে হয় না, এটা সারা ওয়ার্ল্ডে গবেষণায় প্রুভড যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। আমরা আরেকটা প্রশ্ন করতে চাই, আমরা জানি যে আপনি হাঁটাহাঁটি এর সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন, তো এই বিষয়টি নিয়ে আপনি একটু বলবেন। অ্যাবসলিউটলি, আমি হাঁটাহাঁটি অনেক দিন, মেডিকেল স্টুডেন্ট লাইফ থেকে হাঁটাহাঁটি করি, লং ব্যাক। আমার মনে হয় যে দ্যাট ইজ দ্য স্টোরি অফ 1991। এত বছর ধরে হাঁটাহাঁটি করি, এবং তারপর আমি যখন ডাক্তার হয়ে যাই তখন আমার মনে হলো যে আমি তো নিয়মিত হাঁটি, আমি কিছু ইভেন্ট অর্গানাইজ করি যে ইভেন্টগুলো মানুষকে এনকারেজ করবে হাঁটাহাঁটির ব্যাপারে। সো আমি আমি ডাক্তার হই 1998-এ। আমি 2007 সালে একটি বড় ইভেন্ট আয়োজন করি জাগো বাংলাদেশ নামে। স্লোগান ছিল হাঁটছে বাংলাদেশ, আপনি কোথায়। সারা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন পাই অসংখ্য, সেখান থেকে 500 সিলেক্টেড পার্টিসিপেন্ট নিয়ে আমরা টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত ওয়াকাথন 100 কিলোমিটার বিচ ওয়াক আয়োজন করি, এবং সেটা বেশ কবছর আমরা কন্টিনিউ করেছিলাম। তারপর খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, সিলেট, এসব অঞ্চলে আমরা অনেক ওয়াকাথন করেছি, এগুলিকে আমরা বলি অ্যাডভেঞ্চার ওয়াক। তারপর একটি সময় ফিল করলাম যে ঢাকা শহরের মানুষ কিংবা মেট্রোপলিটনের মানুষ, চিটাগং, খুলনা, সিলেট, বরিশাল, রাজশাহী, এইসব শহরের মানুষ কম্পারেটিভলি কম হাঁটছে। তাহলে শহরের জন্য কি করা? সো শহরে আমরা ওয়াকাথনের আয়োজন করছি এখন। আমরা রমনা পার্কে ওয়াকাথন করেছি অলরেডি, উত্তরায় করেছি, আমরা ধানমন্ডিতে করতে যাচ্ছি আগামী 4 তারিখ, এবং স্লোগানটি হলো চলুন হাঁটি সুস্থ থাকি। আমরা ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে শুরু করে আমরা জিকাতলা, 27 নম্বর মানিক মিয়া এভিনিউ, সংসদের সামনে দিয়ে আমরা আবারও ব্যাক করব রবীন্দ্র সরোবরে। 250 সিলেক্টেড পার্টিসিপেন্ট, রেজিস্টার্ড পার্টিসিপেন্ট, তারা অংশ নেবেন। এবং এই হাঁটাহাঁটির উদ্দেশ্য 3টা। এক হলো আমরা যারা হাঁটছি নিজেদেরকে এনকারেজ করছি, নিজেদের পরিবারকে এনকারেজ করছি, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা জানি কোনো ফ্যামিলিতে কেউই হাঁটেন না, স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে একেবারেই তাদের সচেতনতা লেভেল ইজ ভেরি পুয়ার। সো তাদেরকে এনকারেজ করার চেষ্টা করছি, চলুন হাঁটি সুস্থ থাকি। আর নাম্বার 3 হলো আমাদের যে ফ্রেজাইল একটা স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, এখানে ডাক্তারদের উপর প্রচুর চাপ পড়ে, হসপিটালের উপর প্রচুর চাপ পড়ে পেশেন্টের। আমরা যদি নিজেরা সুস্থ থাকার উদ্যোগ নিই তাহলে ডাক্তারদের উপর চাপ কমবে, হসপিটালের উপর চাপ কমবে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের মানুষের 78% মানুষ নন কমিউনিকেবল ডিজিজে মারা যায়, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সিওপিডি, অ্যাজমাতে কিংবা ক্যান্সারে। আমরা কিন্তু ইজিলি এই রোগগুলোকে প্রিভেন্ট করতে পারি, অথবা বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়ে দিতে পারি আমরা যদি নিয়মিত শরীরচর্চা করি, পরিমিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হই, এবং সেই সাথে ঘুমাই পর্যাপ্ত পরিমাণ। সো এই ক্যাম্পেইনটা আমরা এই ওয়াকাথনের মাধ্যমে দিতে চাই সবাইকে। আচ্ছা, আর এই যে 24 চলে গেল আমাদের জন্য একটা অন্যরকম বছর, নতুন 25-এ আমরা এসেছি, তো এই স্বাস্থ্য খাত নিয়ে আপনার প্রত্যাশা কি? অনেক প্রত্যাশা, একজন ডাক্তার হিসেবে ভীষণ প্রত্যাশা। আমরা একটা ফ্রেজাইল হেলথ সিস্টেমের মাঝে আছি, যেখানে আপনি চিন্তা করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের ঠিকঠাক মতো চিকিৎসাই আমরা ইনশিওর করতে পারিনি। সো এই জায়গাটিতে আমাদের অনেক কাজ করার রয়েছে, এবং আপনি জেনে আশ্চর্য হবেন এবং দুঃখ পাবেন, প্রতি বছর প্রায় 4 থেকে 5 ভাগ, মতান্তরে 7 থেকে 8 ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায় শুধুমাত্র চিকিৎসা কস্ট এবং মেডিসিন কস্ট মেটাতে গিয়ে। যে ফ্যামিলিতে ক্যান্সার হয়েছে এমন অনেক
মিডল ক্লাস ফ্যামিলি দেখেছি একদম পথে বসে গেছে ক্যান্সারের কারণে। সো চিকিৎসা ব্যবস্থার এই জায়গায় সরকারি বেসরকারি অনেক উদ্যোগ দরকার। শুধু তাই নয়, ডাক্তাররা আমাদেরকে এগিয়ে আসতে হবে, পেশেন্ট ফ্রেন্ডলি হতে হবে। আপনি সাথেই থাকুন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক আমাদের সাথে আছেন ডক্টর অনুপম হোসেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দর্শক আবারও আমন্ত্রণ সকাল 24-এ। আমাদের আজকের বিষয় ছিল প্রাত্যহিক জীবনে শরীরচর্চা। আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর অনুপম হোসেনের সাথে। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের অতিথির কাছে। অনুপম হোসেন, আপনার কাছে জানতে চাই, এই যে আমাদের সমাজের তরুণরা, তারাই তো আমাদের সব কিছু, তো তাদের স্বাস্থ্য নিয়ে আপনার পরামর্শ কি, যে তাদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আপনার কাছ থেকে আমরা কি পরামর্শ পেতে পারি? অবশ্যই এটি একটি দারুণ প্রশ্ন। ইনফ্যাক্ট আমরা দেখেছি আমাদের তরুণরা আমাদেরকে কিভাবে উজ্জীবিত করেছে। গত বছরটি আমাদের জন্য সবচেয়ে স্মরণীয় বছর। এই আমার মনে হয় গত স্বাধীনতার পরে 2024 আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে। সো আমাদের তরুণরা আমাদের দেখিয়েছে কি প্রাণশক্তি রয়েছে তরুণদের। কিন্তু তরুণদের মাঝে স্বাস্থ্যর ব্যাপারে উদাসীনতা, স্বাস্থ্যের যে নিয়মকানুন গুলো রয়েছে স্বাস্থ্য মেনটেন করার জন্য, এই ব্যাপারে আমাকে একটু ভাবায়। আমি যখন দেখি তরুণরা দেরি করে ঘুম থেকে ওঠে, কষ্ট লাগে। নতুন জেনারেশনের বাচ্চাদেরকে বলছি, ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলছি। আমি যখন দেখি ওরা কম হাঁটে, ওরা খুব দ্রুত যে কোনো যানবাহনে চড়তে চায়, খুব দ্রুত রিকশায় উঠতে চায়, তখন খারাপ লাগে। এবং খাওয়ার যে ব্যাপারটি, আমরা ছোটোবেলা থেকে নিয়মিত রুটিন মেনে খেয়েছি। সকালে ব্রেকফাস্ট একটা নির্দিষ্ট সময়ে, দুপুরের খাবার একটা নির্দিষ্ট সময়ে, বিকেলের খাবার, রাতের খাবার, এই ব্যাপারে তাদের একেবারে মাথা ব্যথা নেই। অনেকেই দেখা যায় সকাল আর দুপুর একসাথে খাচ্ছেন, ব্রাঞ্চ নতুন নাম দিয়েছেন তারা। রাতের খাবার রাত 12টার দিকে 11টার দিকে খাচ্ছেন। সো এই যে ব্যাপারগুলো, স্বাস্থ্যের যে অভ্যাসগুলো, এই ব্যাপারগুলো তরুণদের মাঝে গড়ে তোলা, এবং পাশাপাশি শরীরচর্চার যে ব্যাপারটি আজকে কথা বলছি। তরুণদের অনেককেই দেখি ছোট ছোট ডিস্টেন্স, ইউনিভার্সিটিতে যাবে, স্কুলে যাবে, বাবা মার সাথে গাড়িতে যাচ্ছে, ইজিলি হেঁটে যেতে পারে যে জায়গাটুকু, সেই জায়গাটুকু তারা গাড়িতে যাচ্ছে। এবং আমরা বিকেলবেলা যে প্রচণ্ডভাবে সময় কাটিয়েছি মাঠে, সেই ব্যাপারটি তরুণদের মাঝে নেই। এখন মাঠের সংখ্যাও কমে গেছে, স্কুলে মাঠ নেই, কিংবা মাঠ খেলার অনুপযোগী, অথবা ছাত্র সংখ্যার অনুপাতে মাঠের আয়তন ছোট। সুতরাং তাদের জন্য হাঁটাহাঁটি ক্যান বি এ গুড সলিউশন। ইউনিভার্সিটিতে যাচ্ছে, কলেজে যাচ্ছে, একটু হেঁটে যাওয়া, হেঁটে আসা, তাহলেই কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে গেল। ফেরত আসার পরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিলেই হলো। আর খাদ্যাভ্যাসের ব্যাপারটি খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তারপর আমরা দেখতে পাই যে তরুণদের মধ্যে ইদানিং সময় অনেক রকম ডিজিজ দেখা যাচ্ছে, যে তারা অল্প বয়সেই তারা এফেক্টেড হয়ে যাচ্ছে। তো সেই বিষয়টি নিয়ে, সেটার ক্ষেত্রেও কি এই হাঁটাহাঁটি, এই শরীরচর্চা, এটা কি হেল্প করবে তাদেরকে? অ্যাবসলিউটলি। আমি শুরুতেই বলেছি, আপনার অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করে হাঁটাহাঁটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সো যেসব তরুণ হাঁটাহাঁটি করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে। সো একটু আগে বলছিলাম যে আজকে করোনা, পরশু মরোনা, তারপরের দিন জরিনা, এরকম অনেক রোগী আসবে। কিন্তু আমরা যদি আমাদের ইমিউনিটিটাকে বাড়িয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো রোগের এগেনস্টে ফাইট করতে পারি। আমি দেখি আমার দুটি ছেলে সিজন চেঞ্জ হলেই বড় ছেলেটা সাফার করতে থাকে, সর্দি কাশি জ্বর হচ্ছে, একটু পরিশ্রম হলেই তার জ্বর হয়ে যায়। সো এই যে ব্যাপারটি হচ্ছে, ঘরে ঘরে এই সমস্যা। সো এই সমস্যার অন্যতম একটি সমাধান হলো যে আপনি যদি হাঁটাহাঁটি করেন, আপনি যদি শরীরচর্চা করেন, নিয়মিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হন, পরিমিত খাবার খান এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খান। এখানে আরেকটি পরামর্শ যেটি আমি অ্যাডেড দিতে চাচ্ছি, সেটি হলো এখন শীতকাল, প্রচুর সবজি কিন্তু বাজারে, ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, শিম, বরবটি, অনেক সবজি। তরুণরা সবজিও খেতে চায় না,
তারা যত দ্রুত ফাস্টফুড শপে যেতে চায়, কোনো একটা অকেশন হলেই তারা সেটাকে ইভেন্ট বানিয়ে ফেলে এবং ফাস্টফুড শপে চলে যায়। এই যে ফাস্টফুড, হ্যাঁ, ফাস্টফুডের অভ্যাসটা, এই সাথে এই যে খাদ্যাভ্যাস, এই সাথে আরেকটা বিষয় আছে, এখনকার যুগে তরুণরা ডিভাইসের প্রতি বেশি এফেক্টেড, তারা রাত জাগছে, তো তাদের ঘুমের পরিমাণটা ঠিক কেমন হওয়া উচিত এই খাদ্যাভ্যাসের পাশাপাশি? একটু আগেই বলেছি যে তিনটি জিনিস দারুণভাবে ম্যাটার করে। একটি হলো শরীরচর্চা, দুই হলো পরিমিত খাদ্যাভ্যাস, এবং ঠিক সেই খাবারটি খাওয়া যেটা আমার শরীরের জন্য উপকারী, এবং নাম্বার 3 হলো ঘুম। ঘুম হলো 7 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম হওয়া। তরুণদের জন্য 7 ঘন্টা ঘুম ইজ গুড এনাফ, তরুণদের জন্য। কিন্তু আমি দেখি আমার বাসায় কিংবা আমার পরিবারের অন্য সদস্যরা যারা রয়েছেন, তাদের বাসায় যেসব তরুণ সদস্য রয়েছেন, 5 ঘন্টা 6 ঘন্টা, রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকছে ডিভাইসে, এবং পরের দিন সকালবেলা চোখ কসলাতে কসলাতে উঠে চলে যাচ্ছে ইউনিভার্সিটিতে। 5 ঘন্টা ঘুম হচ্ছে, এবং সে যখন কম ঘুমায় তখন কিন্তু ক্লাসে তার কনসেন্ট্রেশন কম থাকে এবং তার স্লিপিনেস বাড়ে, এবং তার কিন্তু ওবেইজ হবার সম্ভাবনা বেড়ে যায়। তখন তার ক্ষুধামন্দা হয়, সে তখন বারবার খেতে চায়, ফাস্টফুড খেতে চায়, এবং তার ক্ষুধামন্দা হয়, তার ডায়াবেটিস হবার সম্ভাবনা থাকে, ওবেসিটিতে হয়, কোলেস্টেরল লেভেল বেড়ে যেতে পারে। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো তরুণদের বিষয়টি জানলাম, আমরা শিশুদের বিষয়টিও জানলাম, নারীদের ক্ষেত্রে আমাদের দেশে তো আমরা দেখা যায় যে নারীরা ঘর থেকে বাইরে যেতে চায় না হাঁটাহাঁটি করতে, তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? তাদেরকে সুস্থ রাখতে আমাদের দেশে অনেক নারীরাই আছেন গৃহিণী, তাদের জন্য ঘরে আমরা ঠিক কিভাবে সুস্থ থাকার জন্য কি করতে পারি সেই বিষয়ে অনেক কিছুই করতে পারি। ওই যে বললাম না, when there is will there is way। আপনি যদি মনস্থির করেন, এবং আমি যেহেতু ডাক্তার অ্যাট দ্য সেম টাইম নিউট্রিশনিস্টও, আমি প্রতিদিনই প্রচুর টেক্সট পাই, কল পাই যে আমি গৃহিণী, আমার ওয়েট এত কেজি বেশি আছে, আমি কিভাবে কমাবো এবং আমি কিভাবে সুস্থ থাকবো। তার মাঝে অনেক ফানি প্রশ্ন থাকে যে আমার ওয়েট 20 কেজি বেশি আছে, আমি 2 মাসে 20 কেজি কমাবো, কমিয়ে ফেলার একটা প্রবণতা দেখা যায়, which is absolutely wrong, absolutely wrong। আপনি নিশ্চয়ই চাইবেন যে আপনার ওয়েট আপনি এমনভাবে কমাবেন সেই ওয়েট যেন আর ব্যাক না করে, তাহলে আপনাকে গ্র্যাজুয়ালি ওয়েটটা কমাতে হবে। আপনি 20 কেজি বেশি আছেন, আপনি 20 মাসে 20 কেজি কমান, কিংবা 10 মাসে 20 কেজি কমান। 1 বছরের একটি কর্মসূচি নেন, ঘরের মাঝেই আপনি ওয়ার্কআউটটা করেন। কি করবেন? আপনি একটু ঘরের মাঝে হাঁটাহাঁটি করলেন, যতটুকুই আপনার ঘর হোক না কেন, একটু হাঁটাহাঁটি করলেন, তারপর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন, যোগা করলেন, এটাই যথেষ্ট। আপনি 30 থেকে 40 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, তার আগে 20 মিনিট যোগা করেন, সব 20 মিনিট আপনি হাঁটাহাঁটি করেন, দেখবেন সব মিলিয়ে 1 ঘন্টা ওয়ার্কআউট করেন। আপনি 1 মাসে যদি 2 কেজি কমতে চান, তার মানে হলো সপ্তাহে মাত্র ½ কেজি কমতে হবে। আপনি ইজিলি এই ইকুয়েশনটা অ্যাচিভ করতে পারবেন। আপনি যখন ওয়েট কমানো শুরু করবেন, দেখবেন আপনার মন তখন আরও চাচ্ছে যে আপনি দ্রুত ওয়েট কমাবেন। সো আপনি ইজিলি 12 মাসে আপনার 20 কেজি ছেঁটে ফেলতে পারেন। এই যে কমানোর যে আপনি যে প্রসেসটা বলছেন, তো এটাও কি আমরা ওইভাবে করতে পারি? অল্প অল্প করে, গৃহিণীদের হাতেও তো সময় কম থাকে, ঘরে তারা অনেক কাজে ব্যস্ত থাকে। এটা বোধহয় একটু ট্রিকি প্রশ্ন, এটা একটু টাফ। আমরা বলি মেডিকেল ওয়েট ম্যানেজমেন্টের যে ব্যাপারটি রয়েছে, এটা যদি কেউ চায় যে সিরিয়াসলি ওয়েট কমাবে, ইন দ্যাট কেস তাকে ওয়ার্কআউট করতে হবে, একটু ভিগোরাস ওয়ার্কআউট। সেটি হলো তাকে হাঁটতে হবে একটু স্পিডি ওয়াক বা পাওয়ার ওয়াক। প্রথমে ওয়ার্ম আপ করবে, তারপর 30 মিনিটসের একটা ফেজ রয়েছে, যেই ফেজে 1 মিনিটে 100 স্টেপ 100 মিটার অতিক্রম করতে হবে। এটাকে আমরা বলি পাওয়ার ওয়াক। হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আমন্ত্রণে আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল প্রাত্যহিক জীবনের শরীরচর্চার বিষয়ের উপরে আমরা আলোচনা করছিলাম। আমাদের আজকের অতিথির সাথে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। দর্শক, নতুন বছরে নতুন সময়ে নিজের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন, সেই প্রত্যাশায় আমরা আজকে বিদায় নিচ্ছি সকাল 24 থেকে। শুভ সকাল।